ওটা সাউন্ড অফ করো। লেখা যা দেখা যাচ্ছে এর চেয়ে বেটার দেখাবে না। সো ওকে, অল ওকে। ভাই, আজকে আমার নোট করতে কষ্ট হচ্ছে বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা বোর্ড ইউজ করছি। সো নর্মালি লাইভে রেকর্ডে বোর্ড ইউজ করা কনভিনিয়েন্ট বিকজ ক্যামেরা ইউজ করা যায়। সো আজকে যেহেতু আমরা ক্যামেরা ইউজ করতে পারছি না, সো কেমন হবে জানি না, ইয়েট চেষ্টা করে দেখতে পারি। এবং আজকে আমাদের পড়ানোর বিষয় হচ্ছে যে মডেলস। এর আগে আমি কথা বলেছি যে ইংরেজিতে দুই ধরনের টেন্স আছে। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স। এর বাইরে যে টেন্সটা রয়েছে সেটাকে আমরা তথাকথিত ফিউচার টেন্স বলি। ফিউচার টেন্স বলে ইংরেজিতে আসলে কোনো টেন্স নাই, এটা এক ধরনের মডেলের বিশেষ ব্যবহার। যেহেতু ফিউচার আনসার্টেন, সো আমাদেরকে কয়েকটা বিষয়ে কথা বলতে হয়। ফিউচার জিনিসটা হচ্ছে যে আনসার্টেন, সাধারণত এটা আনসার্টেন, অনিশ্চয়। তো এই জন্য ফিউচারে কিছু শব্দ ব্যবহার করে আমাদেরকে নিশ্চয়তা, অনিশ্চয়তা ইত্যাদি প্রকাশ করতে হয়। এবং আমরা সবাই জানি যে মডেলের পরে সাধারণত বেস ফর্ম ব্যবহৃত হয়। আমি গতদিনে কথা বলেছি, বেস ফর্ম মানে যার ভেতরে কি থাকে না, কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকে না। তো প্রাইমারি অক্সিলারি যে তিনটা রয়েছে, টু ডু, টু হ্যাভ এবং টু বি, এই তিনটা হচ্ছে প্রেজেন্ট থাকে না। তো সাধারণত মডেল এর পরে কেন আমরা বেস ফর্ম ব্যবহার করি সেটা জানলে আমরা কিছু মডেলের ব্যবহার দেখতে পাবো। তাছাড়াও আমরা প্রথমে যদি জানি যে আমাদের প্রধানত যে তিনটা মডেল ইংরেজিতে ব্যবহৃত হয়, সেই তিনটা হচ্ছে শ্যাল উইল। যখন কোনো ঘটনা সার্টেন হয়, যেমন বৃষ্টি হবে, একটু খেয়াল যদি করি আমরা, কোনো ঘটনা যদি সার্টেন হয় অর্থাৎ হওয়ার সম্ভাবনায় বেশি, মানে একদমই হবে, এরকম কোনো ঘটনা যদি হয়, তাহলে আমরা সাধারণত শ্যাল উইল ব্যবহার করি। কি ব্যবহার করি আমরা? শ্যাল উইল ব্যবহার করি। এবং আমরা যদি দেখি যে কোনো ঘটনা যদি 80% হওয়ার পসিবিলিটি থাকে, অর্থাৎ সার্টেন এবং আনসার্টেনের ভেতরে সার্টেনিটি বেশি, 80% পসিবিলিটি যদি হয়, তাহলে আমরা মে ব্যবহার করি। ঠিক আছে? এবং যদি 50%-এর নিচে হয়, তাহলে আমরা মাইট ব্যবহার করি। এটা কিন্তু ফিউচার টেন্স, তিনটাই ফিউচার টেন্স। এবং ফিউচারের ক্ষেত্রে যদি সার্টেনিটি 100% হয়, তাহলে আমরা কি ব্যবহার করব? আমরা শ্যাল উইল ব্যবহার করব। যেমন বৃষ্টি হবে, তাহলে ইংরেজি কি হবে? ইট উইল রেইন। দেখেন, ইট উইল রেইন। এবং বৃষ্টি হতেও পারে, হতে পারে। একটা হচ্ছে বৃষ্টি হবে, বৃষ্টি হতে পারে। দেখেন, এখানে পসিবিলিটি হচ্ছে 80%। তো যখন পসিবিলিটি 100% থাকবে, তখন আমরা শ্যাল উইল ব্যবহার করি কি বোঝাতে? সার্টেনিটি অথবা আনসার্টেনিটি, নিশ্চয়তা বা অনিশ্চয়তা বোঝাতে। এবং ফিউচার টেন্সটা মূলত এই নিশ্চয়তা, অনিশ্চয়তা, তারপর হচ্ছে সক্ষমতা ইত্যাদি ক্ষেত্রেই মূলত ব্যবহৃত হয়, যে ভবিষ্যতে আমরা বিষয়টাকে কিভাবে দেখবো। ইজ ইট সার্টেন, ইজ ইট আনসার্টেন, অর ইজ ইট ইন বিটুইন সার্টেনিটি অ্যান্ড আনসার্টেনিটি। তো এইটার উপর ডিপেন্ড করে আমরা আসলে মডেলগুলো ব্যবহার করি, এবং ফিউচার টেন্সকে আসলে মডেল টেন্সই বলা হয়। অর্থাৎ মডেলের মধ্য দিয়ে আমরা এই বিশেষ অর্থগুলো প্রকাশ করি, যেহেতু এই টেন্সের কোনো নিশ্চয়তাই নাই। আমাদের ফিউচার সবার অন্ধকার, তো এই জন্য এই যে কালো কালি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ফিউচার। তো দেখেন, বৃষ্টি হতে পারে, তাহলে ইট মে রেইন। ইট মে রেইন, তাহলে আমরা এখানে যেটা ব্যবহার করেছি মে। মে তাহলে কি ব্যবহৃত হয়? যদি 80% পসিবিলিটি থাকে, এরকম কোথাও লেখা নেই যে 80% পসিবিলিটি, কিন্তু যদি সম্ভাবনা বেশি থাকে, তো আমরা এই বেশি থাকা
কে আমি একটা গাণিতিক ভাবে কনভার্ট করে দিয়েছি। যদি আপনার কাছে মনে হয় যে কোনো কিছু ঘটার সম্ভাবনা 80% অ্যান্ড ইউর শিওর অ্যাবাউট ইট, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মে ব্যবহার করবে। এখন এমন যদি হয় লেস দেন 80%, অর্থাৎ পসিবিলিটি কম, বাংলাতে আমরা এরকম লিখি হলেও হতে পারে। ঠিক আছে, বাংলাতে আমরা কি লিখি? হইলেও হইতে পারে। যেমন বৃষ্টি, এই বৃষ্টি মানে কোনো মেয়ের নাম না, কিন্তু আপনাদের তো আবার শুধু মাথায় এগুলোই ঘোরে। আহ বৃষ্টি হইলেও হইতে পারে। ঠিক আছে, এই যে হইলেও হইতে পারে এর মানে হচ্ছে পসিবিলিটি হচ্ছে কম। তো যখন পসিবিলিটি কম বুঝাবে আমরা সাধারণত মাইট ব্যবহার করি। তাহলে শ্যাল, উইল, মে, মাইট এগুলোর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্সটা হচ্ছে যে এরা সার্টেনিটি এবং আনসার্টেনিটি প্রকাশ করতে ব্যবহৃত হয়। সাধারণত কোনো ঘটনা যদি এমন হয় যে যেখানে সার্টেনিটি বেশি, তাহলে আমরা শ্যাল, উইল ব্যবহার করি। এবং যদি এমন হয় যে আসলে সার্টেনিটি কম, 80%, তাহলে আমরা মে ব্যবহার করি। আর যদি সার্টেনিটি আরো নিচে হয় তাহলে আমরা মাইট ব্যবহার করি। তাহলে সে আসলেও আসতে পারে, এর ইংরেজি হচ্ছে ই মাইট কাম। এটাও কিন্তু ফিউচার টেন্স, ওকে? এটা কিন্তু পাস্ট টেন্স নয়। মেয়ের, অনেকে এটাকে মেয়ের পাস্ট ফর্ম মনে করে, আসলে এটা ফিউচার টেন্সে ব্যবহৃত হয় এবং একটা মডেল অক্সিলারি, যেটা আলাদা এক ধরনের অর্থ প্রকাশ করে। এবং মডেল এবং প্রাইমারি অক্সিলারি এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু এইটাই, যে প্রাইমারি অক্সিলারি টেন্স নির্ণয় করতে ব্যবহৃত হয় এবং মডেলগুলো সাধারণত কি করতে ব্যবহৃত হয়? মডেলগুলো সাধারণত বিশেষ অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়। এবং ইংরেজিতে দুই ধরনের মডেল আছে, একটা হচ্ছে সেমি মডেল আর একটা হচ্ছে ফুল মডেল। এখন আমি একটু আগেই বলেছি যে আমরা কেন মডেলের পরে বেস ফর্ম ব্যবহার করি, এটার একটা ঐতিহাসিক কারণ আছে। কারণ আমরা যদি একটু খেয়াল করি যে আমরা যদি ক্যান লিখি, তাই না? ক্যান কে আমরা লিখতে পারি এইবল টু, বি এইবল টু। দেখেন শেষে কি আছে? মেকে আমরা লিখতে পারি বি লাইকলি টু। খেয়াল করবেন এই নামগুলো কিন্তু লিখে রাখবেন, না হলে পরে মনে থাকবে না। দেন যেটা আছে, ধরেন মাইট, মাইট কে আমরা কি লিখতে পারি? বি লেস লাইকলি টু, অর বি প্রবাবল টু। তারপর আছে আমাদের শুড, শুড কে আমরা লিখতে পারি ওয়ান্ট টু। তারপর আছে কি? শ্যাল উইল, এটাকে আমরা লিখতে পারি বি, এখানে হচ্ছে অ্যাম ইজ আর বসবে যেহেতু এটা শ্যাল উইল আছে, বি গোয়িং টু। আমরা যদি একটু খেয়াল করি, প্রত্যেকটাতে একটু খেয়াল করি যে প্রত্যেকটা শেষে আমরা যদি এটাকে সেমি মডেলে রূপান্তর করি, অর্থাৎ আমরা যেটা ব্যবহার করি এটা হচ্ছে শর্ট ফর্ম, ছোট্ট যে ফর্মটা আছে এটাকে বলে মডেল। এবং আমরা যদি এটাকে টু সহ ব্যবহার করি তাহলে এটাকে বলে সেমি মডেল। এখানে দেখেন আমরা তিনটা শব্দ ব্যবহার করেছি, এটা হচ্ছে ফ্রেজাল অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ একের অধিক শব্দ যদি ব্যবহৃত হয় একটা শব্দের জায়গায় আমরা এটাকে ফ্রেজ করি। তো যদি খেয়াল করেন এখানে কি আছে? বি এইবল টু, শেষে কি আছে? টু। বি লাইকলি টু, মাইট, এর শেষে কি আছে? টু। তারপর আমরা যদি লিখি উড, উডের জন্য কিন্তু আছে ইউজ টু। অর্থাৎ প্রত্যেকটার জন্য একটা করে সেমি মডেল আছে। শ্যাল উইলে দেখেন বি গোয়িং টু, প্রত্যেকটা শেষে কি আছে? খেয়াল করলে দেখা যাবে যে আমরা প্রত্যেকটা শেষে একটা করে টু দেখতে পাচ্ছি। এই টু দেখতে পাওয়া মানেই হচ্ছে টু থাকলে তার পরের ফর্মটা কি হয়? টু থাকলে আমরা জানি টু এর পরে সবসময় আমরা বেস ফর্ম ব্যবহার করি, যেহেতু টু হচ্ছে ইনফিনিটিভের মার্কার, অর্থাৎ বেস ফর্মের মার্কার। তো যেখানেই টু থাকবে ওর পরে সাধারণত বেস ফর্ম বসে। বিশেষ কিছু ফ্রেজ ছাড়া টু যখন ব্যবহৃত হয় টু ইনফিনিটিভের মার্কার বা ক্রিয়ামূলের চিহ্ন। ক্রিয়ামূলের চিহ্ন তো চিনেন, এইটা হচ্ছে বাংলাতে ক্রিয়ামূলের চিহ্ন, ইংরেজিতে এটা হচ্ছে টিও টু। সো এই টু যখন ব্যবহৃত হয় এরপরে সবসময় বেস ফর্ম ব্যবহৃত হয়। ঠিক এই একই কারণে আমরা মডেলের ক্ষেত্রে কি ব্যবহার করি? বেস ফর্ম ব্যবহার করি। অর্থাৎ কোন সেমি মডেলের শেষে যদি টু থাকে এর মানে হচ্ছে যে ওই মডেলটার ভেতরে টু আছে। ক্যান মানে কি? বি এইবল টু, তার মানে এই শেষে টু আছে। মে মানে কি? বি লাইকলি টু।
টু আছে। রিমুভ কর। তাহলে সুরের শেষে কি আছে? সুরের শেষে আছে ওয়ান্ট টু, অর্থাৎ আমি টু পাচ্ছি। শ্যাল উইল এর সাথে আছে বি গোয়িং টু, এবং উড হচ্ছে ইউজ টু। আপনি এখানে যে আমি কম্পারিজনটা দেখালাম এটা কিন্তু শুধু টু বোঝানোর জন্য আমি দেখাই। এটা বোঝাতে চাচ্ছি আমরা যেখানে ক্যান ব্যবহার করতে পারি ঠিক একই স্থানে আমরা বি এবল টু সাধারণত ব্যবহার করতে পারি। আবার যেখানে আমরা মে ব্যবহার করি সেখানে আমরা বি লাইকলি টু ব্যবহার করতে পারি। যেখানে আমরা মাইট ব্যবহার করতে পারবো সেখানে আমরা বি লেস লাইকলি টু ব্যবহার করতে পারবো। যেখানে শুড ব্যবহার করব সেখানে আমরা অট টু ব্যবহার করতে পারবো। যেখানে আমরা শ্যাল উইল ব্যবহার করব সেখানে আমরা বি গোয়িং টু ব্যবহার করতে পারবো। যেখানে আমরা উড ব্যবহার করতে পারবো একই স্থানে আমরা ইউজ টু ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এখন কিছু জায়গায় আলাদা ডিফারেন্স আছে, না হলে আমি বলেছি যে কোনো একটা শব্দ যখন তৈরি হয় বা নতুন করে, ধরুন আমার শুড থাকতে অট টুর কি দরকার, শ্যাল উইল থাকলে বি গোয়িং টুর কি দরকার, ক্যান থাকতে বি এবল টুর কি দরকার। নিশ্চিত এদের আলাদা কোনো ব্যবহার রয়েছে। অর্থাৎ ক্যানের জায়গায় যেমন বি এবল টু ব্যবহার করা যায়, কিন্তু বি এবল টুর জায়গায় আবার সবসময় ক্যান ব্যবহার করা যায় না। তো বি এবল টুরও আলাদা ব্যবহার রয়েছে, কিন্তু ক্যানের জায়গায় সবসময় বি এবল টু ব্যবহার করা যায়। আবার মে মে মের যেমন আলাদা ব্যবহার রয়েছে, বি লাইকলি টু মেয়ের জায়গায় সরাসরি ব্যবহৃত হতে পারে। তো আমরা এটা এক্সপ্লোর করব যে ইংরেজিতে সাধারণত আমরা যখন অনুবাদ করি বা আমরা যখন স্পোকেন ইংরেজি ব্যবহার করি বা কিছু লিখতে চাই, আমাদের চিন্তার ভ্যারিয়েশন থাকে। যে আমি যাবই, আমি যাব, আমি যেতে পারি, আমি যাব কিনা জানি না। সো নানা ভাবে আমরা কথাটা বলে থাকি, অর্থাৎ আমরা লিনিয়ার কোনো একক বাক্য আমরা ব্যবহার করি না, বিভিন্ন স্টাইলে ব্যবহার করি, এবং সেই ব্যবহারের জন্য আমাদের নানা ধরনের মডেল অক্সিলারি রয়েছে। আমি আগেও বলেছি যে মডেলটা মূলত ফিউচারকে ডিটারমিন করে এবং প্রেজেন্ট টেন্সও নানা ক্ষেত্রে ব্যবহৃত হয়। মডেলের কাজটাই হচ্ছে একটা বিশেষ অর্থ উৎপাদন করা। কিরকম অর্থ? যেটা আমরা সাধারণত টেন্সের ভেতরে পাই না। টেন্সে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে সময়ের সাথে আমরা বলেছি যে সময়ের সাথে ভার্বের রূপের পরিবর্তন করে। তো আমরা সাধারণত যে কাজগুলো করে থাকি সেগুলো আমরা টেন্স দ্বারা প্রকাশ করি। কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে যেখানে আমাকে বিশেষ স্টাইলে কথা বলতে হয়, সেই বিশেষ জায়গাগুলোর জন্য আমরা মডেলটা ব্যবহার করি। তো এই জায়গাটা মনে রাখতে হবে যে মডেলের পরে কেন টু বসে, কারণ প্রত্যেকটা মডেলের একটা করে সেমি মডেল ফর্ম রয়েছে। প্রত্যেকটা মডেলের কি রয়েছে? সেমি মডেল ফর্ম রয়েছে, এবং এই সেমি মডেল ফর্মের কারণেই মডেলের পরে সবসময় বেস ফর্ম বসে। মনে থাকবে? দ্যাটস ইট। সো আমাদের প্রথম যে মডেলটা রয়েছে সেটা হচ্ছে ইংরেজিতে ক্যান। ক্যান এর বাংলা হচ্ছে পারা, পারি, কোনো কিছু করতে পারা, অর্থাৎ কোনো কিছু করার শারীরিক এবং মানসিক সক্ষমতা। কোনো কিছু করার শারীরিক এবং মানসিক সক্ষমতা, অর্থাৎ আমাদের, ধরেন আমি যদি বলি আমি অঙ্কটি পারি, আমি অঙ্কটি পারি, এর মানে এই না যে সবাই অঙ্কটি পারে। এর মাধ্যমে আমার একটা শারীরিক অথবা মানসিক, অর্থাৎ আমার মানসিক ক্যাপাবিলিটি, মানসিক যে সক্ষমতা, সেই সক্ষমতা প্রকাশ পেয়েছে। মানসিক সক্ষমতা প্রকাশ পেয়েছে কিভাবে? কারণ অঙ্কটি করার ক্ষেত্রে আমার তো মস্তিষ্কের প্রয়োজন আছে, না থাকলে আমরা এটা করতে পারতাম, তাই না? অর্থাৎ আপনি যখন ক্লাসের মধ্যে কথা বলছেন, মানে ইন্টারাপ্ট করছেন, তখন বুঝতে হবে যে আপনি মানসিকভাবে দুর্বল, আপনার ওই জিনিসটা বোঝার ক্যাপাবিলিটি নাই যে এখানে কথা বলতে হয় না। তো এটা একটা শারীরিক এবং মানসিক সক্ষমতা। সো আপনার অ্যাটিটিউড এন্ড আদার থিংস, এটা হচ্ছে আদার মানে বাইরে ডিটারমিন করে যে আপনার ইনার ক্যাপাবিলিটিস কিরকম, যে আপনি আসলে সোশ্যাল নাকি আনসোশ্যাল, ওয়েদার আপনার এখানে পারফর্ম করার ক্যাপাবিলিটি আছে নাকি নাই, এটা হচ্ছে ক্যান ডিটারমিন করে। এবং ইন্টারেস্টিংলি আমরা কিছুদিন আগে শিখেছিলাম যে সাধারণত পঞ্চ ইন্দ্রিয়ের যে ভার্ব গুলো রয়েছে, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়, আমার হাতের লেখা বহু বছর পর টেস্ট হচ্ছে, আর বহুদিন বাংলা লেখা লাগে না, আমি নিজেই ভুলে গেছি এটা কিভাবে লিখতে হবে। পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়, আমাদের যে পাঁচ ইন্দ্রিয় রয়েছে, চোখ, কান, নাক, ত্বক এবং জিহ্বা, সবই ক্লিন হয়ে গেল। পাঁচ ইন্দ্রিয় যেটা রয়েছে, সেই ইন্দ্রিয় যে ভার্ব গুলো রয়েছে, সি, হিয়ার, স্মেল, কিছুদিন আগে আমরা শিখেছি যে এগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। তবে এগুলো যেহেতু আলাদা সক্ষমতা প্রকাশ পায়, কারণ আমরা অনেকেই রয়েছে কালার ব্লাইন্ড, অর্থাৎ তারা চোখে দেখতে পায় না,
অনেকে চোখেই এমনি দেখতে পায় না, চোখ থাকার পরেও অনেকে দেখতে পায় না। সো এটা এক এক ধরনের ক্যাপাবিলিটি। এবং কানেও অনেকে শোনে না, কান থাকার পরে কান বাইরে এক্সিস্ট করছে কিন্তু সে শুনতে পাচ্ছে না। তো আমি তোমাকে শুনতে পাচ্ছি এর ইংরেজি কি? আমি তোমাকে শুনতে পাচ্ছি, তোমাকে শুনতে পাচ্ছি, ঠিক আছে, এর ইংরেজি কি হবে? আমি তোমাকে শুনতে পাচ্ছি। সাধারণত যেহেতু আমরা বলেছি যে শোনা ইংরেজি যদি আমরা হেয়ার ব্যবহার করি, তাহলে আমাদের কন্টিনিউয়াস করা যাবে না, লিসেন ব্যবহার করলে যাবে। তবে এই শুনতে পাওয়া কিন্তু এরকম না। হেয়ার মানে হচ্ছে যে মনোযোগ দিয়ে শোনা না। আপনি ধরেন রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে আপনাকে নিয়ে বাজারে নানা ধরনের কথা হচ্ছে, ওই কথা আপনি শুনতে পাইলেন, যে আপনাকে নিয়ে কেউ দুর্নাম করছে, তো আপনি পাশ দিয়ে যাচ্ছিলেন তখন শুনতে পাইলেন। তো সেটা হচ্ছে হেয়ার। এবং লিসেন মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, যেমন ক্লাসে মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু আপনারা জানি যে আপনারা কেউ লিসেনিং করছেন না, অনেকে চ্যাট করছেন, পাশে গল্প করছেন, আমিও মাঝে মাঝে শুনতে পাচ্ছি স্পিকার অন হয়ে গেলে, সেটাও কিছু ভালো জিনিস। তো এই শুনতে পাচ্ছে, এই শুনতে পারা কিন্তু একটা অ্যাবিলিটি। কিরকম? শারীরিক অ্যাবিলিটি। অর্থাৎ আপনার যদি শারীরিকভাবে আপনি সুস্থ না থাকেন, কান যদি ঠিক না থাকে, আপনি শুনতে পাবেন না। সো আপনি এটা লিখতে পারেন আই ক্যান হিয়ার ইট, অথবা আই হিয়ার ইট। অর্থাৎ আমরা গতদিন যেটা শিখেছিলাম যে সাধারণত পঞ্চইন্দ্রিয় ভার্বের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি না, কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তে আমরা মডাল ক্যান ব্যবহার করতে পারি এবং একই অর্থ প্রকাশ পাবে। অর্থাৎ আমি একটি পাখি দেখতে পাচ্ছি এর ইংরেজি হচ্ছে আই ক্যান সি এ বার্ড, অথবা আই সি এ বার্ড। আশা করি বুঝাতে পেরেছি যে আমরা যেগুলোতে যে পঞ্চইন্দ্রিয়ের ভার্ব, এটাকে ভার্ব অফ পারসেপশন বলে, এই পারসেপশনের ক্ষেত্রে আমরা মডেল ক্যান ব্যবহার করতে পারি। যদি আমরা প্রেজেন্ট সিম্পল দিয়ে আমাদেরকে খুশি না মনে হয়, বাক্যটা যেন মনে হয় যদি খাপ ছাড়া লাগছে, তাহলে আপনি একটা ক্যান দিতে পারেন। আই আন্ডারস্ট্যান্ড, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আর ক্লিয়ার? আই থিঙ্ক বুঝাতে পেরেছি। তো সাধারণত ক্যানের সবচেয়ে বড় ব্যবহারটাই হচ্ছে এখানে, যে কোনো কিছু করার সক্ষমতা বা দক্ষতা প্রকাশ করতে আমরা ক্যান ব্যবহার করি। যেমন আমি সাঁতার কাটতে পারি, এটা একটা দক্ষতা, কিন্তু সবাই কিন্তু সাঁতার কাটতে পারে না। শি ক্যান প্লে দ্য পিয়ানো, এটা তার একটা দক্ষতা, স্কিল। সো এটাকে আমরা ক্যান দিয়ে ব্যবহার করতে পারি। সাধারণত অনুমতি বোঝাতে আমরা ক্যান ব্যবহার করতে পারি। ক্যান ব্যবহার করা হয় কোনো কিছু করার অনুমতি বোঝাতে। এটা কিন্তু ক্যানের বহুল ব্যবহৃত ব্যবহার নয়। মানে আপনি চাইলে ক্যান ব্যবহার করতে পারেন, ক্যান আই ইউজ ইউর পেন, দিস ইজ ইনফর্মাল ক্যান। তো আপনি যদি কারোর কাছে ইনফর্মালি কোনো কিছু জিজ্ঞাসা করেন, এই তোমার কলমটা আমি নিতে পারি, ক্যান আই ইউজ ইউর পেন। কিন্তু আপনি যদি একজন অফিসে যান এবং ধরেন ইওনো অফিসে গিয়েছেন, গিয়ে আপনার একটা কলমের দরকার, ইওনোর সামনে একটা কলম আছে, তো আপনি বললেন ক্যান আই, মে আই ইউজ ইউর পেন প্লিজ। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ফর্মালি ব্যবহার করবেন। অর্থাৎ ক্যান হচ্ছে মোর ইনফর্মাল। আপনি যদি বন্ধুর কাছে চান, তাহলে ইনফর্মালি কারোর কাছে কিছু চাইতে, যে আপনার ক্লোজ, সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন, ইউ ক্যান ইউজ মাই ফোন, তুমি আমার ফোন ব্যবহার করতে পারো। অনুমতি নেয়া এবং দেওয়ার ক্ষেত্রে ইনফর্মালি, এই তুমি যখন বলেছে, মানে আপনাকে সেন্সটা বুঝতে হবে যে শুধু ইংরেজিতে লেখা থাকলেই কিন্তু হবে না। যে ইউ ক্যান ইউজ ইউ মাই ফোন বলার মানে এই না যে আপনি আরেকজনকে বলতে পারবেন। এটা যদি আপনার ক্লোজ কেউ হতে পারে, তাহলেই আপনি এটা একমাত্র ইউজ করতে পারবেন। এবং ক্যান আই লিভ নাও, এটা আপনি আপনার আহ প্রেমিকাকে বলছেন যে আমি কি এখন যেতে পারি। সো দিস ইজ নট ফর্মাল, দিস ইজ ইনফর্মাল। এটাকে সেমি ফর্মাল হতে পারে। যদি সে আপনার শ্বশুর আব্বা হয়, তাহলে এটা কাইন্ড অফ ফর্মাল এন্ড ইনফর্মালের মাঝখানে পড়ে। সো সেক্ষেত্রে আপনি সেমি ফর্মাল ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও ক্যান ইউজ করা যায়। সো দেখেন, কোনো কিছু সম্ভব হতে পারে বোঝাতে ক্যান ব্যবহৃত হয়। যেমন স্মোকিং ক্যান কজ ক্যান্সার, কোনো কিছু ঘটাতে পারে এরকম বোঝাতে আমরা ক্যান ব্যবহার করতে পারি। দ্য ওয়েদার ক্যান বি ভেরি কোল্ড ইন দ্য উইন্টার, এক্ষেত্রে এক্ষেত্রে আমরা আসলে এটাকে মেয়ের পরিবর্তে ব্যবহার করি। এখানে আপনাকে মনে করতে হবে যে এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই যে আপনাকে এটাই করতে হবে। কিছু কিছু জায়গা আছে, যেমন সম্ভাবনা বোঝাতে আমরা মাইট, মে, শ্যাল, উইল, বি, গোয়িং টু, এগুলো সবই ব্যবহার করতে পারি। এখন আপনি কি রকম বোঝাতে চান সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি ক্যান ব্যবহার করবেন নাকি মে ব্যবহার করবেন। তো মেয়ের জায়গায় অনেক জায়গায় ক্যান আমরা ব্যবহার করতে পারি যদি এমন কোনো সম্ভাবনা ঘটে যে কোনো কিছু সম্ভব হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, এরকম বোঝাতে আমরা ক্যান ব্যবহার করতে পারি। এবার দেখেন, যখন কোনো কিছু করা অসম্ভব বা অনুমোদিত অনুমোদিত নয়, তখন আমরা ক্যান ব্যবহার করতে পারি। যেমন আপনি এখানে ধূমপান করতে পারবেন না, সো ইট ইজ ফরবিডেন। সো কোনো জায়গায় কোনো কিছু করার অনুমতি নেই, এরকম অর্থে আমরা ক্যান নট ব্যবহার করি। এবং এই ব্যবহারটা একটু খেয়াল করবেন। সাধারণত আপনি যখন খাতায় লেখেন ডু নট, তখন ডু স্পেস নট রাখবেন।
সবাইকে একবার মিউট করলে তো হয়। ওকে, তো দেখেন আমরা যখন ডু নট লিখছি তখন আমরা ডু এবং নট এর মাঝখানে একটা কি ব্যবহার করছি, একটা স্পেস ব্যবহার করতে পারবো। কি ব্যবহার করতে পারবো? স্পেস ব্যবহার করতে পারবো। কিন্তু আমরা যখন ক্যান নট লিখবো, ক্যান নট এটাই একসাথে লিখতে হবে। অর্থাৎ দেখেন এখানে কোনো স্পেস ব্যবহার করা হয় নাই। এটা যদি না মানে করেন তাহলে পাঞ্চুয়েশনের জন্য আপনাকে 1 নম্বর কেটে নিবে, যে কোনো ধরনের ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে। ঠিক আছে, এখন এত কিছু মনে রাখার তো কিছু নেই, তো আপনারা নাও রাখতে পারেন, সেটা কোনো অসুবিধা নাই। কিন্তু আমি বলে দেওয়ার দায়িত্ব, এটা হচ্ছে কমন মিস্টেকস ইন ইংলিশ। আমরা যখন ক্যান ব্যবহার করি অর্থাৎ ক্যান নট ব্যবহার করি তখন আমরা কিন্তু স্পেস ব্যবহার করি না এবং একসাথে লিখতে হবে, এটা একটা মডেলের বিশেষ নিয়ম। তো দেখেন আই ক্যান কাম টু দ্য পার্টি, আমি পার্টিতে আসতে পারবো না, আমি না অর্থে ব্যবহার করেছি। দেখেন রাস্তায় এটা লেখা থাকে ক্যান নট পার্ক হিয়ার, তাহলে কোনো কিছু যদি নিষিদ্ধ হয়, নিষেধ করা থাকে, তাহলে আমরা ক্যান ব্যবহার করতে পারি। দেন আমাদের এখানে একটা মজার বিষয় আছে, যে ক্যানের যে সেমি মডেল রয়েছে সেটা হচ্ছে বি এবল টু। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি অঙ্কটি করতে পারতাম, এবং আমি যদি বলি আমি অঙ্কটি করতে পারি, এর ইংরেজি হচ্ছে আই ক্যান ডু দ্য সাম, রাইট? একটু আগে আমি দেখালাম। এইখানে আমরা আরো লিখতে পারি আই এম এবল টু ডু দ্য সাম, অর্থাৎ আই ক্যান ডু দ্য সাম, ডু দ্য সাম। এই ক্যানের জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি? আই অ্যাম এবল টু ডু দ্য সাম। অর্থাৎ প্রেজেন্টের ক্ষেত্রে ক্যান এবং বি এবল টু সেম। কি বলেছি? প্রেজেন্টের ক্ষেত্রে ক্যান এবং বি এবল টু একই অর্থ দেয়। ক্যান এবং বি এবল টু একই অর্থ দেয়, কিন্তু আমি যদি জানি ক্যান এর পাস্ট ফর্মটা কি, একটু খেয়াল করলে বোঝা যাবে। ক্যান এর পাস্ট ফর্ম হচ্ছে আমরা সাধারণত বলি কুড। এখন পরীক্ষায় ধরেন একটা প্রশ্ন এসেছে আমি অঙ্কটি করতে পেরেছিলাম, করতে পেরেছিলাম, আমি অঙ্কটি করতে পেরেছিলাম। আরেকটা হচ্ছে আমি অঙ্কটি করতে পারতাম। আমি অঙ্কটি করতে পেরেছিলাম এবং আমি অঙ্কটি করতে পারতাম। দেখেন দুটাই কিন্তু সক্ষমতা প্রকাশ পেয়েছে। এক্ষেত্রে আমরা কি করব? আমি অঙ্কটি করতে পারতাম, আই কুড ডু দ্য সাম। কুড ব্যবহৃত হয় অতীতকালে যদি এমন কোন সক্ষমতা প্রকাশ পায় যে সক্ষমতার ক্ষেত্রে আমি পারতাম কিন্তু প্রমাণ করি নাই। দেখেন আমি বলেছি আমি অঙ্কটি করতে পারতাম, আমি বলি না আমি তোমার জায়গায় থাকলে আমি এটা করে ফেলতে পারতাম, আমি যদি এই হতাম তাহলে ওই করতে পারতাম। বাট আপনি তো এটা প্রুফ করতে পারেন না, এটা জাস্ট মুখের কথা। তাহলে এমন কোন ক্ষেত্রে যদি থাকে যে কোনো কিছু করতে পারতেন কিন্তু করেন নাই, কথাটা এরকমই যে আপনার এবিলিটি আছে বাট ইট ইজ নট প্রুভেন। তো আই কুড ডু দ্য সাম মানে হচ্ছে আমি অঙ্কটি করতে পারতাম বাট আই ডিডন্ট ডু দ্যাট, আমি এটা করি নাই। ঠিক আছে, তাহলে আনপ্রুভেন অ্যাবিলিটির ক্ষেত্রে আমরা অতীতের ক্ষেত্রে কুড ব্যবহার করি। কিন্তু যদি প্রুভেন অ্যাবিলিটি হয়, যেমন আমি অঙ্কটি করতে পেরেছিলাম, তাহলে আপনি কখনোই আর কুড ব্যবহার করতে পারবেন না, আপনাকে ওয়াজ এবল টু ব্যবহার করতে হবে। এক্ষেত্রে যদি আপনি কুড ব্যবহার করেন তাহলে ভুল হয়ে যাবে। মানে আপনি যদি লেখেন আই কুড ডু দা সাম, তার মানে হচ্ছে আপনি অঙ্কটি করতে পারতেন। কিন্তু এমন যদি হয় যে আপনি বলতে চাচ্ছেন না আমি অঙ্কটি করতে পেরেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আপনি আর কুড ব্যবহার করতে পারবেন না, আপনাকে ব্যবহার করতে হবে ওয়াজ এবল টু। তাহলে কুড এবং ওয়াজ এবল টু ইকুয়াল হলেও তাদের ব্যবহার এক নয়। কুড তখনই ব্যবহৃত হবে যখন আমরা এমন কোনো কিছুর কথা বলবো যেটা আমরা করতে পারতাম কিন্তু করি নাই, অর্থাৎ অ্যাবিলিটি আছে বাট আনপ্রুভেন, নট প্রুভেন। নট প্রুভেন অ্যাবিলিটির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সবসময় কুড ব্যবহার করব। কিন্তু প্রুভেন অ্যাবিলিটি, আমি কোনো কিছু করতে পেরেছিলাম, এরকম বোঝাতে আমরা বি এবল টু ব্যবহার করি। দেন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে সাধারণত আমি কোনো কিছু করতে পারতাম এরকম বোঝাতে আমরা কুড ব্যবহার করি, কিন্তু একটা বিশেষ ক্ষেত্রে আমরা বি এবল টু এবং ম্যানেজ টু ব্যবহার করি। যদি এমন কোনো পরিস্থিতি হয় যে পরিস্থিতিতে আপনি পড়েছেন, অর্থাৎ কোনো বিপদে পড়েছেন, বিপদ বা ঝামেলা বা খারাপ পরিস্থিতি,
ঠিক আছে? ধরেন আপনি হচ্ছে আপনার বন্ধুকে নিয়ে বেড়াতে গেছেন, এই যে মেলায় ঘুরতে গেছেন, বই মেলায়। এখন বেচারের ফোনে নাই চার্জ, সে গেছে হারায়া, প্রথমবার ঢাকায় আসছে, এসে বই মেলা হারায় গেছে। সো আপনি একটা প্রবলেমে পড়েছেন এবং সব শেষ মাইকিং করে বেচারাকে খুঁজে পাওয়া গেছে। তার মানে আপনি একটা সমস্যায় পড়েছেন এবং সবই শেষ সেই সমস্যা থেকে আপনি বের হয়ে আসতে পেরেছেন, অর্থাৎ সমস্যাটাকে উতরাতে পেরেছেন। তাহলে এমন কোনো ঘটনা যদি ঘটে যে একটা স্পেশাল পরিস্থিতি হয় এবং সেই পরিস্থিতিতে আপনি সফল হয়েছেন, কোন একটা বিপদে পড়েছেন এবং বিপদ থেকে উতরাতে পেরেছেন, বাংলাতে যেটা বলে, অর্থাৎ বেরিয়ে যেতে পেরেছেন। এই যে কোনো সমস্যায় পড়ে সেটা থেকে বেরিয়ে আসা বোঝাতে আমরা ওয়াজ এবল টু এবং ম্যানেজ টু ব্যবহার করি কুডের পরিবর্তে। যেমন আমি তাকে হারিয়ে ফেলেছিলাম এবং অবশেষে আমি তাকে খুঁজেও পেয়েছিলাম, খুঁজে বের করতে পেরেছিলাম, এরকম বলি না, শেষমেশ আমি তাকে খুঁজে বের করতে পেরেছিলাম। তো দেখেন এখানে পারা কথাটা আছে। এখন আমরা জানি পারা মানে ক্যান, পারা মানে কুড, পেরেছিলাম যেহেতু আছে লাম আছে, তো ক্যানের জায়গায় কুড হবে। কিন্তু এরকম যদি হয় যে কোনো একটা পরিস্থিতিতে আপনি পড়েছেন এবং সেটা থেকে আপনি উতরাতে পেরেছেন, বিশেষ পরিস্থিতি, এবং সেটা মোকাবেলা করতে পেরেছেন, অথবা পারেননি, পেরেছেন অথবা পারেননি, আমি বারবার বলেছি যেখানে পেরেছেন থাকবে সেখানে পারেননিও থাকবে। যেমন আমি আমার বন্ধুকে হারিয়ে ফেলেছিলাম এবং খুঁজে বের করতে পারিনি, সেক্ষেত্রে আপনি কুড নটও ব্যবহার করতে পারেন, কিন্তু নর্মালি এখানে আপনাকে ওয়াজ এবল টু এবং ম্যানেজ টু ব্যবহার করতে হবে। সো আই লস্ট মাই ফ্রেন্ড ইন দ্য ক্রাউড, অ্যাট লাস্ট আই ম্যানেজ টু ওয়ার ওয়াজ এবল টু ফাইন্ড হিম আউট। সেক্ষেত্রে আমরা কিন্তু কুড ব্যবহার করছি না। তাহলে আমরা কুড কোথায় ব্যবহার করব? যখন আমরা কোনো কিছু করতে পারতাম কিন্তু করিনি। নর্মালি চাপাবাজিতে এটা ব্যবহার করা হয়। তো আপনি যদি চাপা মারতে চান তাহলে আপনি কুড ব্যবহার করবেন, এবং আপনি যদি করতে পারেন কোনো কিছু, যে আমি আসলে আই ওয়াজ এবল টু ডু দ্য সাম, আমি এটা করতে পেরেছিলাম, সেক্ষেত্রে ওয়াজ এবল টু এবং ম্যানেজ টু ব্যবহার করবেন। তো দেখেন, আগুনটি দ্রুত আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল কোথাও, আগুন দ্রুত। তো দেখেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল, এটা একটা বিশেষ পরিস্থিতি, অর্থাৎ এটা নর্মাল কোনো সিচুয়েশন নয়। এই বিশেষ পরিস্থিতিতে আমরা যদি কেউ পালিয়ে যেতে পারে তাহলে এটা হচ্ছে সফলতা। অর্থাৎ কোন একটা পরিস্থিতিতে পড়ে আমরা যদি সেটা মোকাবিলা করতে পারি, তাহলে আমরা কি ব্যবহার করব? তাহলে আমরা ওয়াজ এবল টু বা ম্যানেজ টু ব্যবহার করবো। So আমরা লিখতে পারি, দি ফায়ার স্প্রেড কুইকলি, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল, বাট এভরিবডি ওয়াজ এবল টু এস্কেপ, অর্থাৎ সবাই বেরিয়ে যেতে পেরেছিল। ঠিক আছে, এখানে কিন্তু আমরা কুড ব্যবহার করতে পারবো না, লিখেছি নট কুড এস্কেপ। I didn't know where Max was, but I managed to find him in the end. দেখেন ম্যানেজ টু, এবং আপনি যদি বলেন তাহলে এখানে কি ওয়াজ এবল টু জায়গায় ম্যানেজ টু ব্যবহার করতে পারবো? ইয়েস। অর্থাৎ আপনি যদি কোনো বিশেষ পরিস্থিতিতে পড়েন তাহলে ওয়াজ এবল টু ম্যানেজ টু দুইটাই ব্যবহার করতে পারবেন। সো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, আপনি এখানে ম্যানেজ টু লিখতে পারতেন। ওকে, I didn't know where Max was, but I managed to find him out in the end. ওকে, সো এখানে ওয়াজ এবল টু এবং ম্যানেজ টু ব্যবহারের কারণ হলো এটা শুধু সামর্থ্য নয়, বরং নির্দিষ্ট ঘটনা যেখানে সফলতা এসেছে, অর্থাৎ স্পেসিফিক কোন ইভেন্টে আপনি কৃতিত্ব দেখিয়েছেন, সেটার জন্য আমরা ম্যানেজ টু বা ওয়াজ এবল টু ব্যবহার করি। তো দেখেন, অবাস্তব বা অতিরঞ্জিত পরিস্থিতিতে কুড ব্যবহৃত হয়, অর্থাৎ এটা হচ্ছে এক্সাজারেশন। আমরা বলি না যে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। তো হাজার বছর ধরে তো হাঁটা সম্ভব নয়, তবুও কবি হেঁটেছেন। তো আপনি যদি বলেন যে আজকে আমি এত টায়ার্ড যে আমি এক ঘুম দিলে 5 দিন পরে যে উঠবো, কিন্তু আদতে তো 5 দিন পরে উঠবেন না। বাট আপনি বলছেন যে এটা আমাদের পসিবিলিটি আছে। তো আপনি যদি এমন কোনো অবাস্তব কথা বলেন তাহলে সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করতে পারি। দেখেন, আমি এত ক্লান্ত, আমি 1 সপ্তাহ ঘুমাতে পারবো, এটা কিন্তু ইন্টারেস্টিং। দেখেন, এটা ফিউচার টেন্সে ব্যবহার করা হয়েছে, কোনোভাবে এটা কিন্তু পাস্ট টেন্স নয়।
কুড লেখা মানে পাস্ট টেন্স না এখানে, অর্থাৎ কুডকেও আমরা ফিউচার টেন্স অর্থে ব্যবহার করতে পারি। সেটা কি? অবাস্তব বা অতিরঞ্জিত অনুভূতি। ঠিক আছে, আই এম সো টায়ার্ড, আই কুড স্লিপ ফর আ উইক। দেখেন কই বলছে যে 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, তোমাকে দেখতে পাবো এরকম নিশ্চয়তা পেলে বিদ্যাসাগরের মতো সেও ভরা দামোদর পার হবে। So, শেষে এই যে ভরা দামোদর সে পার হতে চায়, এটা হচ্ছে যে আর অবাস্তব কথা। যদি কোনো কিছু বাস্তবে সম্ভব না হয় তবে কুড ব্যবহার করা হয়। তাহলে কি হবে? আই কুড সুইম সুইং দ্য ব্রিমিং দামোদর। ঠিক আছে, ভরা দামোদর আমি হচ্ছে পার হতে পারতাম। সো এখানে কিন্তু কুড ব্যবহার করতে হবে, কারণ এটা আসলে বাস্তবে পসিবল নয়। সো উই ক্যান টেক এ ব্রেক এন্ড উইল কাম ব্যাক আফটার দ্যাট। কি অবস্থা জানি না ক্লাসে, আমি নিজেই কিছু দেখতে পাচ্ছি না। সো একজন ল্যাপটপ ভালো ছিল, তো এত লোকজন আমাকে জ্বালাইতেছে, কমেন্ট টমেন্ট করে ফাটায় ফেলছে। ঠিক আছে, এখন বোর্ডেই ক্লাস করেন, আমি নিজেই দেখতে পাই না কিছু। তো সবাই তো এইভাবেই পড়ায় আর কি। সো এটা আমি হ্যাবিচুয়েটেড হয়ে যাবো, বোর্ডেই করেন। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে আলোচনা করেছি, এখানে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে যে আপনাদেরকে পড়তে হবে। ঠিক আছে, আমি বিশেষ ব্যবহারগুলো এখানে দিয়ে রেখেছি, যেহেতু এটা শীটের ব্যাপার এই জন্য আমি এক্সট্রা ইনফরমেশন দিয়ে রেখেছি। সাধারণত যে অনুমতির ক্ষেত্রে আমরা মে, কুড, মাইট ইত্যাদি ব্যবহার করে থাকি। তো এখানে দেখেন, সাধারণ অনুরোধের জন্য এখানে আমি বলে দিয়েছি যে সবচেয়ে অনানুষ্ঠানিক, আমি বলেছি সবচেয়ে ইনফর্মাল যেটা, সেটার জন্য আমরা ক্যান ব্যবহার করি। সবচেয়ে ইনফর্মাল মানে কি? আমরা আমাদের বন্ধুর সাথে, আমরা বাকিদের সাথে যেটা ব্যবহার করি, আহ পরিচিত জন, যেমন রিক্সাওয়ালার ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? রিক্সাওয়ালার ক্ষেত্রে আপনি মে ব্যবহার করবেন। কারণ হচ্ছে যে আমরা অনেকেই তাকে তুই তুই বলি। তো যেহেতু বাংলাদেশ এটা ভদ্রতার একটা লেজবিহীন আমরা জেনারেশন, কোনো ভদ্রতার নামান্তর নাই। কালকে একজন আমার লিখছে, আহ, কি মেসেজ দিছে এক স্টুডেন্ট আমার লিখছে যে, কিরে, তো আমি দেখে তো খুব আনন্দিত হইলাম। এটা যদি আমার অফলাইন স্টুডেন্ট হতো তাহলে ওকে আমি মানে সোজাসুজি ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে পাঠিয়ে দিতাম, বাকিটা পরের বিষয়। কিন্তু আনফর্চুনেটলি যেহেতু অনলাইন কিছু করতে পারলাম না, তো ক্যান হচ্ছে এরকম সাধারণ অর্থে সবচেয়ে অনানুষ্ঠানিক ক্ষেত্রে ব্যবহৃত হয়।
এবং আমরা কুড ব্যবহার করি সাধারণ অর্থে, অর্থাৎ কুড ইউ হেল্প মি। এখন এটাকে ইংরেজিতে বলে ফেস। মানুষের কিছু ফেস থাকে। ফেস বলতে আমরা যে মুখ দেখি এটা না, মানুষের কিছু, যেমন আত্মসম্মান আছে, হ্যাঁ, সম্মান আছে মানুষের, অর্থাৎ মানুষের একটা সেলফ পজিশন আছে ইন দ্য সোসাইটি। এবং আপনি যখন কারো কাছে কোনো কিছু চান, তাকে এই ফেস সেভিং টেকনিক বলে। আমরা যখন লিঙ্গুইস্টিক্স করি তখন আমরা এটা পড়ি। ফেস সেভিং টেকনিক মানে হচ্ছে তার সম্মানটাকে বজায় রাখা, না হলে সে আপনাকে দিবে না। ধরেন আপনি একজনের কাছে টাকা চাইলেন, এখন টাকাটা তার টাকা, সে না দেওয়াটাই হচ্ছে তার বেসিক ব্যাপার। অর্থাৎ সাধারণত আমার টাকা আমি কেন আপনাকে দিব, এটা হচ্ছে বেসিক ব্যাপার, তাই না? এটা হচ্ছে তার ফেস। অর্থাৎ নর্মাল জিনিসটা হচ্ছে তার টাকা তার কাছ থেকে নেওয়া যাবে না। এটা হচ্ছে অন্যায়, এক ধরনের ন্যায়ের দিক থেকে আপনি বিবেচনা করলে, যদি আপনি এথিক্যাল গ্রাউন্ড দেখেন, অর্থাৎ লিবার্টি দেখেন, তাহলে সে টাকা দিতে আপনার বাধ্য নয়। তবু আপনি তার কাছে টাকা চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে তার ওই যে তার যে সম্ভাবনা আছে, অর্থাৎ সে দিবে না, এই জিনিসটা আপনি যে মেনে নিচ্ছেন, এটা প্রকাশ করতেই আসলে এই ধরনের মডেল ব্যবহার করা হয়। অর্থাৎ সে যে দিবে না এটা হচ্ছে বেসিক ব্যাপার, কিন্তু তবুও যদি আপনি দিতেন, এই জন্য আমরা কুড ব্যবহার করি। কুড আই বরো ইউর বুক। সাধারণত কারোর বই চাওয়াটা এক ধরনের বলা যায় যে বই আপনি কেন চাইবেন, যেহেতু ইওর বুক মানে সে এটাকে পজেস করে, এটা তার সম্পত্তি, সে আপনাকে কেন দেবে? তারপরেও আপনি চাচ্ছেন। তো যেহেতু চাচ্ছেন, তার এই যে না দেয়ার, অর্থাৎ সে চাইলে নাও দিতে পারে, এই পসিবিলিটি তার ভিতরে রাখতে হবে যে আপনি দিতে বাধ্য নন, তবুও আমি চাইছি। অর্থাৎ এটাকে ফেস সেভিং টেকনিক বলে। আমরা তাদের যে অধিকার, তাদের কথা বলার যে অধিকার, সেটা আমরা বজায় রাখছি, বজায় রাখার পরে তারপর আমরা চাচ্ছি। তো আমরা যদি ফেস সেভিং টেকনিক ব্যবহার না করি, মানুষের আত্মসম্মানে আঘাত লাগবে এবং আপনাকে তো অবশ্যই দিবে না, এটা স্বাভাবিক ঘটনা। সো ওইটা বজায় রেখে আমাদেরকে কাজ করতে হয়, এই জন্য মডেল ব্যবহার করতে হয়। সো কুড আই বরো ইউর বুক, এটা হচ্ছে সাধারণত আমরা ব্যবহার করি। তো আমরা যেটা স্পোকেন ইংলিশ শিখছি বা কোথাও কথা বলছি, যদি আমরা ইংরেজি বলি, তাহলে সবাইকে ক্যান আই কাম ইন বলা যাবে না। ভাইবা বোর্ডে আপনি ঢুকছেন, গিয়ে টক টক করে বলছেন যে ক্যান আই কাম ইন, আমি হলে বলবো ভাই বাইরে চলে যাও, ইউ ইউ ক্যান্ট ব্রো। আরেকটু কেউ হলে গেট আউটও বলতে পারে। আমাদের এমন অনেক লোকজন আছে যারা এটা বলতে পারে, বাট আপনি তখন বলবেন মেয়া। অর্থাৎ অর্থাৎ আমরা যখন আনুষ্ঠানিক ক্ষেত্রে ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা কিছুটা আনুষ্ঠানিক, এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে মে। আপনি যদি কারোর কাছে কিছু চান, সেক্ষেত্রে আপনি সাধারণ অর্থে কুড ব্যবহার করতে পারেন। এবং সবচেয়ে বেশি বিনয়ী যেটা প্রকাশ পায়, সেটা হচ্ছে মাইট। সবচেয়ে বিনয়ী যেটা, অর্থাৎ আপনি যদি বিনয় প্রকাশ করেন, সবচেয়ে আনুষ্ঠানিক আমরা যেটা বলি সেটা হচ্ছে মাইট। মাইট ইজ সাজেস্ট অ্যান অল্টারনেটিভ। আমি কি অন্য কিছু প্রস্তাব করতে পারি, অন্য কিছু দেখাতে পারি? আমরা যখন কোনো দোকানে যাই, গিয়ে বলি যে এই প্রোডাক্টটা আছে কিনা, সেক্ষেত্রে তারা কি বলে, যে আমাদের কাছে প্রোডাক্টটা নাই, তবে অন্য কিছু আমরা দেখাতে পারি। তার মানে সে আপনার স্বাধীনতাকে কোনো হস্তক্ষেপ করছে না, না করে আপনার কাছে বিনয়ী হয়ে আর একটা প্রপোজিশন দিচ্ছে যে ওকে, আপনি সনি A6400 নেবেন না, না নিয়ে আপনি অন্য একটা ক্যামেরা দেখতে পারেন, A7C দেখতে পারেন। সো এটা আমাদের কাছে আছে। তো সেক্ষেত্রে আপনাকে একটা অল্টারনেটিভ কিছু প্রপোজিশন দিচ্ছে, আপনার পূর্ণ স্বাধীনতা রক্ষা করে যখন দিচ্ছে, তখন মাইট আমরা ব্যবহার করি। তো ভাষার পেছনে অনেকগুলো জিনিস কাজ করে। আপনি কিভাবে কমিউনিকেশন করবেন এটার উপর ডিপেন্ড করে বাকিদের সাথে আপনার সম্পর্ক, সোশ্যাল রেসপন্সিবিলিটি, সোশ্যাল কানেকশন কিভাবে বিল্ড হবে। তো আপনি যদি সঠিকভাবে শব্দ চয়ন না করতে পারেন, ভুলভাল আচরণ করেন, তাহলে আপনি সমাজ থেকে বিচ্যুত হবেন। আপনি কমিউনিকেশন গ্যাপ যেটা বলে, এটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এইগুলো দিয়েই। সো নেতিবাচক অনুমতি চাওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে আমি কি শেষ পর্যন্ত থাকতে পারবো না। এই যে আমরা হতাশা প্রকাশ করি, হতাশা প্রকাশের ক্ষেত্রে আমরা ক্যান এবং কুড ব্যবহার করি। ক্যান্ট আই স্টে আপ টিল দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম, আমি কি শেষ অব্দি থাকতে পারবো না? তবে কুডন্ট আই পে বাই চেক, আমি কি চেকের মাধ্যমে পরিশোধ করতে পারবো না? সো আমরা নেতিবাচক অনুমতি চাওয়ার ক্ষেত্রে আহ না বাচক যেটা, চাই না এরকম, সেক্ষেত্রে আমরা ক্যান এবং কুড ব্যবহার করতে পারি। এবং উত্তর দেওয়ার নিয়ম এখানে বলা হয়েছে, যদি ক্যান দিয়ে প্রশ্ন করা হয় তাহলে ক্যান দিয়ে আনসার, মে দিয়ে কোশ্চেন করলে মে দিয়ে আনসার, এবং মাইট দিয়ে কোশ্চেন করলে আপনি মাইট দিয়ে আনসার করবেন। ওকে। ইংরেজি ট্রান্সলেশনের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেটা, সেটা হচ্ছে আহ
উড এবং ইউজ টু। আমরা যদি দেখি যে উডের ক্ষেত্রে কি দেখবো, অতীতে যদি কোনো নিয়মিত অভ্যাস বোঝায়, অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতে আমরা উড ব্যবহার করি এবং ইউজ টু ব্যবহার করি। অতীতের অভ্যাস বা অবস্থা বোঝাতে যখন তা বর্তমানের সাথে তুলনা করা হয়, আগে করতেন এবং এখন করেন না, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ টু ব্যবহার করি। আগে করতেন এখন করেন না, অর্থাৎ মোরা ভোরের বেলা গান গেয়েছি দুলেছি দোলায়। ঠিক আছে, আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনেছেন। সো সেই ক্ষেত্রে আমরা ভোরের বেলা গান গেয়েছি দুলেছি দোলায়, এখন তো আর দোলেন না, তাই না? এখন সেই সুযোগ নেই, চাইল্ডহুড পার করে ফেলেছেন। তো অতীতের এমন কোন অভ্যাস যেটা আপনি অতীতে করতেন কিন্তু এখন করেন না, সেক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করি। যেমন, আই ইউজ টু স্মোক সিগারেটস, নাও আই স্মোক এ পাইপ। তো আগে আমি সিগারেট খেতাম, এখন পাইপ খাই। পাইপ বোঝেন তো নাকি? বাংলাদেশের একজন বিখ্যাত নেতা পাইপ ব্যবহার করতেন, এই যে হাতে। ঠিক আছে, চাইলে আমরা পাইপ দেখাতেও পারি। তো এটা হচ্ছে যে সে আগে সিগারেট খেতে, পরে সে পাইপ খায়। তো এখন সেটা করে না, অতীতে কোনো কিছু করতে এখন করে না। সো শি ইউজ টু ডিসলাইক টম। ইউজ টু মানে আগে করতো কোনো কিছু, এখন সে পছন্দ করে। শি কোয়াইট লাইকস হিম নাও। তো এটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল, কারণ আমাদের প্রথমে যাদের সাথে একটু ঝগড়া টগড়া হয়, পরে দেখা যায় তার সাথে প্রেম হয়ে গেছে। তো যদি ফেসবুকে কেউ হয় তাহলে তার কথা নেই। ঠিক আছে, সো শি ইউজ টু ডিসলাইক টম বাট শি কোয়াইট লাইকস হিম নাও। তার মানে অতীতে কোনো কিছু ছিল কিন্তু এখন নেই, এরকম বোঝাতে আমরা কি ব্যবহার করি? এরকম বোঝাতে আমরা ব্যবহার করি ইউজ টু। এবং যদি এমন হয় যে যেখানে আপনি তুলনা করছেন না, অর্থাৎ বর্তমানে আছে কি নেই আপনি জানেন না। ধরেন আপনি হচ্ছে একজন মানুষকে 2010 সালে চিনতেন, 2010 সালে কারোর সাথে আপনার দেখা হয়েছিল, এখন আপনি তার সম্পর্কে কিছুই জানেন না, অর্থাৎ সে পরে চলে গেছে। তো আপনি বললেন, আমি যখন তাকে দেখতাম সে সবসময় সিগারেট নিয়ে নদীর পাড়ে বসে থাকতো। অর্থাৎ এখনকার আপডেটটা আপনি জানেন না, সেক্ষেত্রে আমরা উড ব্যবহার করি। তাহলে অতীতের অভ্যাস যেটা এখন পরিবর্তন হয়েছে কিনা আমরা জানি না, অথবা এখন পরিবর্তিত হয় নাই। এক হচ্ছে পরিবর্তিত হয়েছে কিনা আমরা জানি না, আরেকটা হচ্ছে এখন পরিবর্তিত হয় না। এরকম ক্ষেত্রে আমরা ইউজ টু এর পরিবর্তে আমরা উড ব্যবহার করি। যেমন অতীতের অভ্যাস বা রুটিন বোঝাতে এখানে অতীত এবং বর্তমানের মধ্যে কোনো তুলনা করা হয় না। এর আগে আমরা কিন্তু অলরেডি মেনশন করেছি যে সে আগে সিগারেট খেত, এখন পাইপ খায়। অর্থাৎ আমরা একটা কম্পারিজন করেছি বর্তমান এবং অতীতের মধ্যে ডিফারেন্সটা কোথায়। সেক্ষেত্রে শুধুমাত্র ইউজ টু ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে উড ব্যবহার করা যাবে না। কিন্তু আমরা যদি এরকম দেখি যে অতীতের অভ্যাস বা রুটিন যেটা বর্তমানে আছে কি নাই আমরা জানি না, অথবা বর্তমানে আছে, এরকম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? এরকম ক্ষেত্রে আমরা ইউজ টু বা উড দুটোই ব্যবহার করতে পারি। ওকে, দেখেন, অতীতের অভ্যাস বা রুটিন বোঝাতে এখানে আমরা অতীত বা বর্তমানের সাথে কোনো তুলনা করি না। যেমন টম এন্ড অ্যান ওয়ার ইয়াং ম্যারিড কাপল। টম এবং অ্যানের সাথে দুইজনের বিয়ে হয়েছিল এবং ইয়াং ম্যারিড কাপল। এভরি মর্নিং টম ইউজ টু হাগ অ্যান এন্ড সেট অফ ফর ওয়ার্ক। তো যাওয়ার সময় একটা কোলাকুলি করে যাইতো, মোলাকাত। দেন হচ্ছে অ্যান ইউজ টু আর উড স্ট্যান্ড এট দ্য উইন্ডো এন্ড ওয়েভ গুড বাই। তো যেহেতু নতুন বিয়ে করেছে, তো তাকে বিদায় দেওয়ার সময় কি করতো? জানালায় দাঁড়িয়ে দেখতো নিচে দিয়ে যাচ্ছে and হাত দিয়ে এরকম গুড বাই দিত। ঠিক আছে, সো অ্যান্ড ইউজ টু আর উড স্ট্যান্ড এট দ্য উইন্ডো। আমরা যখন ইউজ টু ব্যবহার করছি তখন মনে রাখতে হবে যে এখানে অভ্যাসটা বদলে গেছে। ইউজ টুর সাথে অভ্যাস বদলের একটা সম্পর্ক আছে। ঠিক আছে, অনেকেই বদলে যায় না, প্রেমে পড়ার পরে অনেকেই বদলে যায়, আচরণ বদলে যায়, ক্ষমতায় যাওয়ার পরে অনেক ক্ষেত্রে আচরণের বদল ঘটে। ঠিক আছে, এই যে আচরণ বদলে যায়, এই বদলে যাওয়াটাকে আমরা ইউজ টু দ্বারা আইডেন্টিফাই করি। এবং আমরা যদি উড ব্যবহার করি তার মানে মনে করতে হবে যে এখনো হয়তো অভ্যাসটা আছে, অথবা আমরা জানি না আছে কিনা, মানে কনফিউশন। তাহলে এখানে ইউজ টু বা উড ব্যবহার করা যায়, তবে উড শুধুমাত্র একই কাজ নিয়মিত বা কার্যকলাপ ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়, অতীত অভ্যাস বা রুটিনের জন্য। মানে অতীতে কোনো কাজ সবচেয়ে বেশি হতো এরকম বোঝাতে। সো আমরা নদীতে সাঁতার কাটতাম, এখন আমরা এখন কাটি কিনা জানি না, এটা আমি বলি না। তো আমরা যদি ইউজ টু ব্যবহার করি তার মানে এখন আর সাঁতার কাটি না, কিন্তু উড ব্যবহার করলে আমরা এখনো সাঁতার কাটি। ঠিক আছে, কিন্তু ইউজ টু ব্যবহার করা হয় যখন অভ্যাস বা কোনো কাজ বন্ধ হয়ে গেছে বা বদলে গেছে এরকম বোঝাবে। যেমন উদাহরণটা আমরা যদি দেখি, এভরি মর্নিং টম উড হাগ অ্যান এন্ড সেট অফ ফর ওয়ার্ক।
and would stand at the window and wave goodbye. এখানে would ব্যবহার করা হয়েছে যা রুটিনের অংশ বোঝাতে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো কাজ রুটিন আকারে হতো মানে এটা একদম অভ্যাসের মধ্যে ছিল এবং ইট ওয়াজ আ রুটিন, মানে প্রতিদিনই করতো এরকম কোনো কিছু যদি বোঝাতে। আমি যদি বলি যে আমরা প্রতিদিন স্কুলে যেতাম, প্রতিদিন, তখন কিন্তু রুটিনের অংশ। তো যখন কোনো রুটিন মেনশন থাকবে, টাইম টেবল মেনশন থাকবে, তখন আপনি কোনোভাবে ইউজ টু ব্যবহার করতে পারবেন না। তাহলে কোনো কিছু যদি রুটিনের অংশ হয়, যে আপনি দেখান যে আপনি রুটিন আকারে কোথাও যেতেন, যদি বলতেন প্রতি শুক্রবার আমি অমুক জায়গায় যেতাম, তখন কিন্তু একটা টাইম বোঝাচ্ছে, রুটিন বোঝাচ্ছে, সেক্ষেত্রে আপনি ইউজ টু ব্যবহার করতে পারবেন না, উড ব্যবহার করবেন। আর এমন যদি অভ্যাস হয় যেটা এখনো আছে বা আছে কিনা আপনি জানেন না, সেক্ষেত্রে উড ব্যবহার করা হবে। তাহলে ইউজ টু কখন ব্যবহার করা হবে এটা জানলেই হচ্ছে। অতীতে এমন কোন অভ্যাস যা এখন পরিবর্তিত হয়েছে, এরকম বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি। ঠিক আছে, এটা মনে থাকবে। সো একটু উদাহরণ দেখি আমরা বর্তমানের অভ্যাস বোঝাতে কিরকম ব্যবহার করি। আই ড্রিঙ্ক কফি এভরি মর্নিং, এটা হচ্ছে আমাদের বর্তমান অভ্যাস। এমন যদি হতো যে 2001 সালের অমুক সময়ে আমি সব সময় প্রতিদিন সকালবেলা উঠে আপনি হচ্ছে কফি খেতেন, ধরেন আমি বলি যে এই যে আই ড্রিঙ্ক কফি এভরি মর্নিং, আমি যদি এখানে লিখি যে আমি 2001 সালে প্রতিদিন সকালে কফি খেতাম, তাহলে কি লিখতে হবে? সেক্ষেত্রে আপনি কিন্তু ইউজ টু ব্যবহার করবেন নাকি উড ব্যবহার করবেন? এখন আপনি মনে করেন যে আপনি এখন কফি খান না, ঠিক আছে, মেনে নিলাম, তাহলে আপনার তো আচরণের পরিবর্তন হয়েছে। তাহলে কি আপনি ইউজ টু ব্যবহার করবেন নাকি উড ব্যবহার করবেন? দেখেন, এখানে যখন প্রতিদিন কথাটা আছে তখন মনে রাখতে হবে প্রতিদিন সকালে মানে ইট ওয়াজ এ রুটিন, ইট ওয়াজ এ পার্ট অফ দ্য টাইম টেবল। তো যখন রুটিনের অংশ হবে তখন কোনোভাবেই ইউজ টু ব্যবহার করা যাবে না। তাহলে লিখবেন আই উড ড্রিঙ্ক কফি এভরি মর্নিং। নোট পড়ে যাই, আই উড ড্রিঙ্ক কফি এভরি মর্নিং। ঠিক আছে, তাহলে যদি অতীতের কোনো অভ্যাস বোঝায় যে অভ্যাস হচ্ছে একটা রুটিনের পার্ট ছিল, যে পার্ট অফ দা রুটিন, তাহলে আমরা সেক্ষেত্রে কোনোভাবেই ইউজ টু ব্যবহার করবো না। দেখেন, আমি এক লাইনে বলে দিতে পারতাম অতীতের অভ্যাস বোঝাতে উড বা ইউজ টু ব্যবহৃত হয়, কিন্তু আমি আবারও বলছি যে আমার একটা উদ্দেশ্য আছে, আপনারা যখন ইংরেজি পড়বেন অর্থাৎ ইংরেজি বইটই পড়বেন, তখন এই এক একটা এক এক জায়গায় ব্যবহৃত হবে এবং আপনাদের এরকম ধারণা হতে পারে যে তাহলে আমরাও বোধহয় এরকম ব্যবহার করতে পারবো। নট এট অল। প্রত্যেকটা শব্দ যখন তৈরি হয় তার আলাদা একটা ব্যবহার নিশ্চিত রয়েছে, না হলে উডের জন্য ইউজ টু আরেকটা রাখার দরকার ছিল না, উড দিয়েই সমস্ত ঝামেলা কি হতো, সমস্ত ঝামেলা মেটানো যেত। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে ইউজ টু এবং বি ইউজ টু অথবা গেট ইউজ টু, ইউজ টু, বি ইউজ টু অর গেট ইউজ টু, এটা আমরা কোথায় ব্যবহার করবো? দেখেন, সাধারণত আমরা ইউজ টু ব্যবহার করি কোথায়? বললাম না ক্লাস তো একটু কোথায় চলে গেলাম। নোট করার সুযোগ দিস। আচ্ছা আচ্ছা। আহ, আমরা আন্তরিকভাবে জানাচ্ছি যে আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমাদের এখানে বিদ্যুৎ চলে গেছে। সো আজকে এই পর্যন্তই। আমরা হচ্ছে ক্লাসটাকে আপলোড করে দিচ্ছি, আর আশা করি আজকে যে ভুলগুলো হয়েছে নেক্সট ক্লাস থেকে এমন আর হবে না। আমরা হচ্ছে আপনাদের ভোটের উপর নির্ভর করে আমরা ডিসিশন আপনাদেরকে জানিয়ে দিব। থ্যাংক ইউ। কারেন্ট আসার সময় পেল না ওই ঠিক আছে, আমরা আজকে এক্সপেরিমেন্ট করলাম কারণ আমাদের অনেকজন রিকোয়েস্ট করছিল কমেন্ট সেকশনে যে বোর্ড ইউজ করতে হবে। সো আমরা আসলে বোর্ড সেট আপই করি না, এর আগে আমরা কিছুদিন আগে বোর্ড নিয়েছি, আপনারা জানেন, আমরা ক্লাস রেকর্ড করছি। সো রেকর্ডে একটা মানে কোনো অসুবিধা নেই, যেহেতু আমরা ক্যামেরা ইউজ করি রেকর্ডিং, কিন্তু লাইভে কিন্তু
আপনারা জানেন যে লাইভে ক্যামেরা সিঙ্ক করা অনেক টাফ, সো কেউই ক্যামেরা ইউজ করে না, সবাই ফোন ইউজ করে। আমাদের যেহেতু আমরা ফার্স্ট টাইম ফোন ইউজ করছি, সো এই জন্য নানা ধরনের সমস্যা আসলে হচ্ছে ফোনে ফোকাস। সো ঠিক আছে, যদি আপনারা ল্যাপটপে ক্লাস করেন তাহলে আমরা 2 ঘন্টা ক্লাস নিতে পারবো। আর যদি বোর্ড ঠিক আছে তাহলে আমরা বোর্ডে 45 মিনিটসের উপরে কোনো ক্লাস হচ্ছে না, তাহলে আমাদের ক্লাসকে রিডিউস করতে হবে, ঠিক আছে? ওকে, সো আমরা তাহলে আগামী ক্লাসগুলো 1 ঘন্টার বেশি আমরা নিতে পারছি না। আহ, আমরা 1 ঘন্টার মধ্যে সব ক্লাসই শর্ট করে নিয়ে আসবো, ঠিক আছে? কারণ আপনাকে বুঝতে হবে যে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকে ভেরি ডিফিকাল্ট, এবং কোনো ক্লাসই 2 ঘন্টা আসলে পসিবল না। সো আমরা যদি বোর্ডে নিই তাহলে আমরা 1 ঘন্টায় চলে আসবো, ঠিক আছে? এবং কোনো যেহেতু এখানে কোনো মেসেজের সুযোগ নাই, ওকে, ভাই আই থিঙ্ক এখানে একটা ভোট হচ্ছে। আচ্ছা, ভোটে দেখা যাবে যারা জিতবে তাদেরটাই হবে, ঠিক আছে? পরে আবার চিল্লাপাল্লা করেন না। ভোট হইতে তাই ঠিক আছে, আজকে হচ্ছে 24 ঘন্টার মধ্যে আপনাদের ভোট চলবে। কেউ আবার ডাবল ভোট দিয়েন না, তাহলে তার ভোটটাই বাতিল হয়ে যাবে। তো সবাই একটা করে ভোট দিয়েন। আমরা হচ্ছে কালকে আমরা ডিসিশন জানিয়ে দিব। থ্যাংক ইউ। আমি হচ্ছে ক্লাসটা আপলোড করে দিব, আজকে ভিতরে করে দেওয়ার ট্রাই করবো, না হলে কালকে সকালের ভিতরে পেয়ে যাবেন। ভাইয়া ওই ক্লাস তো কমানোর কথা হবে না, আমার ল্যাপটপ করে তো সমস্যা নাই। তো ঠিক আছে, ডিসিশন আমরা জানাবো। টাটা।